বিছানায় শুতেই একরাশ ঘুম নেমে এলো মাঝবয়সী লোকটার চোখে। সাধারণত অচেনা বিছানায় ও সহজে ঘুম আসে না, কিন্তু আজ ও দারুণ ক্লান্ত। বড্ড কাজের চাপ গেছে অফিসে। বালিশে মাথা ঠেকানোর 5 মিনিটের মধ্যেই গাঢ় ঘুমে তলিয়ে গেল লোকটা। হঠাৎ ঘুমের মধ্যেই ওর মনে হলো একটা দম বন্ধ করা পর্বত শ্রেণী যেন দ্রুতই চেপে বসছে ওর শরীরের ওপরে। নিঃশ্বাস আটকে যাচ্ছে লোকটার। ঘুম ভেঙে গেল ওর। চোখ খুলতে গিয়েও পারল না। হাত পা নাড়াতে গিয়ে বুঝল এক কালো দানব যেন অন্ধকারের চাদর মুড়ে ওর ওপর চেপে বসেছে। এ কেমন দুঃস্বপ্ন যার থেকে রেহাই নেই। হ্যালো, লালবাজার থেকে বলছি। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য বিডন স্ট্রিট হত্যা রহস্য। মূল কাহিনী সুপ্রতিম সরকারের গোয়েন্দাপীঠ লালবাজারের দ্বিতীয় গল্প মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে। বেতার নাট্যরূপ হিন্দোল সরকার। আজকের কাহিনীটি আমরা নিয়েছি 2018 সালে আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত বই গোয়েন্দাপীঠ লালবাজার থেকে। গল্প পাঠে শেখর, গল্পের সূত্রধারী ইন্দ্রাণী। শুরু হচ্ছে বিডন স্ট্রিট হত্যা রহস্য। একত্রিশে জানুয়ারি 1994, চন্দননগর। এক কাপ চা হাতে আনন্দবাজার পত্রিকার সারিবদ্ধ বিজ্ঞাপনের পাতায় চোখ বোলাচ্ছিল অভিজিৎ। পড়াশুনো শেষ করে এখন চাকরির সন্ধান করছে সে। কর্মখালির বিজ্ঞাপনগুলো বেশ খুঁটিয়ে পড়ছিল। মাঝে মাঝে নোট নিচ্ছিল কোথায় কোথায় আবেদনপত্র পাঠাবে। হঠাৎ ওর নজর পড়ল জমি বাড়ি বিক্রয়ের কলমে। একটা নোটিশের দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে সে আপন মনে বলে উঠল, 2/C বিডন স্ট্রিট। আশ্চর্য, এটা কি করে হলো? নোটিশটা হলো এই রকম। কলকাতা মিউনিসিপ্যালিটির অন্তর্ভুক্ত 2/C বিডন স্ট্রিট, কলকাতা 6, বড়তলা থানার অধীন বাড়ি বিক্রয় হইবে। উক্ত ঠিকানার বাড়ির 2 অংশীদার ছাড়া যদি কোনো অংশীদার বা দাবিদার থাকেন, তাহা হইলে উক্ত বিজ্ঞপ্তি প্রকাশের পর 7 দিনের মধ্যে এসে নিম্নলিখিত ঠিকানায় যোগাযোগ করুন। বিকাশ পাল অ্যাডভোকেট, স্মল কজেস কোর্ট, 2/1 কিরণ শঙ্কর রায় রোড, কলকাতা 1। একবার নয়, 2 বার নোটিশটা পড়ল অভিজিৎ। তারপর খবরের কাগজটা হাতে নিয়ে সোজা পাশের ঘরে চলে গেল। ও ঘরে তখন অভিজিতের বাবা অমরনাথ অফিসের জন্য রেডি হচ্ছিল। বাবা, এইটা দেখেছো? অমরনাথ টাইয়ে নট বাঁধতে বাঁধতে জিজ্ঞেস করল, কোনটা? আরে এই নোটিশটা আজকের কাগজে বেরিয়েছে। তোমরা বিডন স্ট্রিটের বাড়িটা বিক্রি করছো? কই, আমাকে বলনি তো। বাড়ি বিক্রির কথা শুনে থমকে গেল অমরনাথের আঙুল। কি বলিস? কই দেখি, দে আমায়। বিডন স্ট্রিটে ওদের পৈতৃক বাড়ি। সেখানে এখন অমরের সবচেয়ে ছোট 2 ভাই বিশ্বনাথ আর অলোকনাথ থাকে। অমর চাকরি সূত্রে দীর্ঘদিন চন্দননগরে, এখানেই একটা বাড়ি করেছে। বাড়ি বিক্রির কথা শুনে ছেলের হাত থেকে এক প্রকার ছিনিয়েই খবরের কাগজটা নিয়ে নিল অমরনাথ। নোটিশটা পড়তে পড়তে অফিসের কথা সে ভুলেই গেল।
বসার ঘরে ল্যান্ডলাইন থেকে তক্ষুনি ফোন করল মেজ ভাই সমরনাথকে। সমর কলকাতায় থাকে, তবে বিডন স্ট্রিটে নয়, অফিসের কাছে একটা ফ্ল্যাটে। সমর ফোন তুলতেই উত্তেজিত কণ্ঠে অমর বলল, সমর, আজকের আনন্দবাজার দেখেছিস? 8 পাতা, বিজ্ঞাপনের কালাম, জমি বাড়ি। না তো, কেন? এক্ষুনি দেখ, আমি ধরে আছি। বিডন স্ট্রিটের 3 তলা বাড়িটি 7-এর দশকে তৈরি করেছিলেন জগন্নাথ দত্ত, অমর সমরের বাবা। তিনি গত হন 90-এর শুরুতে। অমরের মাও মারা গেলেন গত বছর। উত্তরাধিকার সূত্রে বাড়ির মালিকানা পেল 4 পুত্র, 1 কন্যা। বড় ছেলে অমরনাথ ব্যাংকের আধিকারিক, মেজ সমরনাথ কলকাতায় চাকুরিজীবী, সেজ ভাই বিশ্বনাথ অকৃতদার, তার ডাকনাম ধাবু। ধাবু ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়ার ধর্মতলা শাখার কর্মী। নির্বিরোধী মানুষ। নেশা বলতে তার 2টি, গান আর বিভিন্ন দেশের পুরনো মুদ্রা সংগ্রহ। রেকর্ড ক্যাসেট কিনতেই তার ব্যয় হয়ে যায় বেতনের অর্ধাংশেরও বেশি। বিডন স্ট্রিটের বাড়ির 3 তলায় 2টি ঘর নিয়ে অন্তর্মুখী জীবনযাপন। পরের সন্তান অনুরাধা, বিবাহিতা। শ্বশুরবাড়ি কলকাতারই ফকির চক্রবর্তী লেনে। আর সর্বকনিষ্ঠ অলোকনাথ কলকাতা পুলিশের কনস্টেবল। বিডন স্ট্রিটের বাড়িটির দোতলায় 2টি ঘরে 1 শিশুপুত্র এবং 2 নাবালিকা কন্যা সহ অলোকনাথ আর তার স্ত্রী মমতার সংসার। ঘর সংলগ্ন একটা ঢাকা বারান্দাও আছে। অলোকনাথের ভাইরা ভাই হল শিবশঙ্কর, তার ডাকনাম বাবু, কর্মহীন। ওই ঢাকা বারান্দাতেই তার নিশি যাপন। সমরনাথকে বিজ্ঞাপনটা পড়তে বলে ফোন ধরে অপেক্ষা করছিল অমরনাথ। পড়া শেষ করে সমরনাথ বলল, কে এই বাড়ি বিক্রি করছে? অলোক নয় তো বিশ্বনাথ, ওরাই তো থাকে ওখানে। অলোক করতে পারে কাজটা, কিন্তু ধাবু তো আপন বলা মানুষ। দাদাদের ঠকিয়ে বাড়ি বিক্রি করবে এমন তো মনে হয় না। আমিও সেটাই ভাবছি। আচ্ছা শোন, অনুকেও আমি জানাচ্ছি, একদিন চল বিডন স্ট্রিট থেকে ঘুরে আসি। আমি তো দাদা কালকেই অফিসের কাজে বেরোচ্ছি, বম্বে 1 মাস থাকবো। তুমি যদি বলো তাহলে আমি যাওয়াটা পিছিয়ে দিচ্ছি কয়েকদিন। না, সে পেছোতে হবে না, তুই যা। আপাতত তাহলে ওই উকিলকে একটা চিঠি লিখে দিই। বাড়িতে আমাদেরও ভাগ আছে, এখন বিক্রি করা যাবে না। তারপর তুই ফের, তখন বিডন স্ট্রিটে যাওয়া যাবে। বেশ, তাই করো তাহলে। সাবধানে থাকিস, ছাড়ছি। অফিসের কাজ মিটিয়ে মার্চ মাসের 2 তারিখে কলকাতা ফিরল সমর। অমর আর অভিজিৎ 5 তারিখ সন্ধ্যের সময় সমরের বাড়িতে এলো। অনুরাধা আসতে পারেনি, বলা ভালো আসতে চায়নি। ভাইয়ে ভাইয়ে ঝগড়া হবে, ধাক্কাধাক্কি হবে, কোন বোন সেটা দেখতে চায়? অমর কলকাতায় আসার আগে ফোন করেছিল অনুরাধাকে। অনুরাধা বরাবরই ইমোশনাল, অমর তা জানত, তাই আর জোর করল না। সমরের বাড়িতে খাওয়া দাওয়া সেরে 3 জনে পরামর্শ করতে বসল। সমর, অমর আর অমরের ছেলে অভিজিৎ। অমর বলল, শোন, কাল সকালেই চল, ধাবু অফিস বেরোনোর আগে। সমস্যাটা ধাবুকে নিয়ে না, অলোককে নিয়ে। ওর যদি মর্নিং শিফট থাকে, একটা ছুতো দিয়ে কথাবার্তা না বলেই ও বেরিয়ে যাবে। তাহলে কখন যাবি ভাবছিস? একটু পরেই, 1:30-2 নাগাদ। দুজনকেই পাওয়া যাবে তাহলে। এখন এত রাতে? হ্যাঁ, এখনই ঠিক সময়। চলো চলো। রাত 1টার দিকে ট্যাক্সি নিয়ে বেরিয়ে পড়ল অমর, সমর আর অভিজিৎ। গন্তব্য 2/C বিডন স্ট্রিট। মধ্যরাতের রাস্তা, ট্রাফিক একদম নেই। মিনিট 30 লাগলো বিডন স্ট্রিট ঢুকতে। ট্যাক্সিটাকে দাঁড় করিয়ে রেখে
কলিং বেল চাপল সমর। একবার, দুবার। এত রাতে আবার কে? ঘুম চোখে দরজা খুলল অলোক। খুলেই ভূত দেখার মতো চমকে গেল দাদাদের দেখে। সে কি, তোমরা এত রাতে? অনেকদিন আসা হয়নি, খোঁজ খবর নিতে এলাম। চল ঘরে চল, কথা আছে। অলোক বরাবরই চনমনে। প্রাথমিক আড়ষ্টতা কাটিয়ে এতক্ষণে তার মুখে হাসি ফুটেছে। সে বলল, এসো। কথাবার্তার আওয়াজে অলোকের স্ত্রী মমতারও ঘুম ভেঙে গেছে। মধ্যরাতে ঘরের দরজায় দুই ভাসুরকে দেখে অলোকের মতো সেও শুরুতে খানিক হকচকিয়ে গেল। তারপর একটু ধাতস্থ হয়ে বলল, দাদা একটু চা করি? না থাক, এত রাতে ওসবের দরকার নেই। এই অলোক, ধাবু কোথায়? ওকে ডাকতো। সেজদা তো এখানে নেই। আপনাদের বলেনি কিছু? কি আবার বলবে? ধাউদা তো ট্রান্সফার নিয়েছে, মাস 3 হলো, বারাসাতে। কলকাতা নাকি বড্ড কনজেস্টেড লাগছিল। তোমরা তো জানো ধাবুদা কিরকম। ধাবু এখন কোথায়? বারাসাতেই একটা ঘর ভাড়া নিয়েছে। দাঁড়াও, অ্যাড্রেসটা বলছি, ডায়েরিতে লিখে রেখেছি। কথা বলতে বলতে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো অলোক। ড্রেসিং টেবিলের দিকে এগিয়ে গেল। একটা বড় ড্রয়ার খুলে এদিক ওদিক খুঁজতে খুঁজতে অলোক বলল, আমার এখনো যাওয়া হয়ে ওঠেনি, বুঝলে? কাজের যা এই তো, এই পেয়েছি অ্যাড্রেস। 11/1 ঝাউতলা লেন, ওই বারাসাত চৌরাস্তার কাছে। তাহলে ধাবুর ঘরটায় কে থাকছে এখন? আপাতত একজনকে ভাড়া দিয়েছি আমি। ধাবুদাই খুঁজে দিতে বলল। দাদার ইচ্ছে বারাসাতেই সেটেল করবে জায়গা জমি কিনে। এই বাড়ির অংশটা বিক্রি করবে বলছিল। আমাকেই কিনতে বলেছিল। আমার আর অত টাকা কোথায়? আনন্দবাজারের ওই নোটিশটা তাহলে ধাবুর দেওয়া? হ্যাঁ, দাদা তো বলল তোমাদের জানিয়েছে, তোমরা রাজি হওনি, তাই আপাতত একটা ভাড়া তুলে চলে গেছে। বলেছিল ছুটি পেলে বড়দার সাথে গিয়ে ডিরেক্ট কথা বলবে। ধাবু এটা বলেছে? ধাবু এটা বলতেই পারে না। তোর গল্পটা দাঁড়াচ্ছে না অলোক। কি হয়েছে ঠিক করে বলতো? বারাসাতের ঠিকানায় ল্যান্ডলাইন আছে? অলোক নির্লিপ্ত গলায় জবাব দিল, না, দেখো, তোমাদের যদি আমার কথা বিশ্বাস না হয় তো দেখে এসো বারাসাত গিয়ে। অ্যাড্রেস তো দিলাম, শুধু শুধু আমার উপর চোটপাট করছো কেন বলো তো? হ্যাঁ, সেটাই যাব, তুইও চল। আমি সারা সন্ধ্যা ডিউটি করেছি দাদা, আমার একটু ঘুম দরকার। তোমরা যাও। 3 ভাই যখন কথা বলছিল, অভিজিৎ তখন উপরতলায় নিজেদের ঘরগুলো দেখতে গিয়েছিল। ওদের ঘরগুলো সাধারণত খোলাই থাকে। আজ অভিজিৎ দেখল সেগুলো সব ভেতর থেকে বন্ধ। 2-1 ধাক্কা দিতে ঘরের ভেতর থেকে চোস্ত হিন্দিতে উত্তর এলো, कौन है? आलोक जी, अभी नहीं है, सुबह आइए। উত্তর শুনে একতলায় অলোকের ঘরে নেমে এলো অভিজিৎ। অমরকে বলল, বাবা, বাবা, আমি না ওপরে গেছিলাম, জানো আমাদের ঘরগুলো সব বন্ধ। বাবা, বন্ধ মানে? মানে কারা যেন আছে ভেতরে। আমি ধাক্কা দিতে ভিতর থেকে বলল বাদ মে আইয়ে, আমাকে পরে আসতে বলল। বাবা। অমর এবার ক্রুদ্ধ চোখে তাকালো অলোকের দিকে, জিজ্ঞেস করল, এই কে আসে রে আমাদের ঘরে? অলোক এবার আর কোনো উত্তর দিল না। নত মুখে দাঁড়িয়ে রইল ঘরের এক কোণে। চুপ করে না থেকে উত্তর দে। মমতা, তুমি বলো কি হয়েছে? ওপরের ঘরে কারা? এক্ষুনি বল। কানের গোড়ে এক চড় মারলে তখন সব কথা বেরিয়ে যাবে। পারে করে আমাদেরকে না বলে কাকে ঘরে উঠিয়েছিস? আরে আরে আমার কথা বিশ্বাস করো, ধাবুদা এখানে নেই। আমি তো বললাম বারাসাত চলে গেছে। আমি বুঝতে পারছি না, খালি খালি আমার উপর চিৎকার চেঁচামেচি করে অশান্তি করে পরিবারে কার কি লাভ হচ্ছে। বলছি তো ধাবুদা এখানে নেই। সত্যি কথা বল, বলে দিচ্ছি, একটা মিথ্যে কথা শুনবো না কিন্তু।
আমাদের না জানিয়ে কাদের ঘরে ঢুকেছিস তুই? কতদিন ধরে চালাচ্ছিস এটা তুই? আরে আরে আমার কথা এতক্ষণে তর্কাতর্কি আর চেঁচামেচিতে বেরিয়ে এসেছে একতলার ভাড়াটেরা। দোতলা তিনতলার বন্ধ ঘরগুলি থেকেও বেরিয়ে এসেছে এক অবাঙালি পরিবারের সদস্যরা। বলছি তো ধাবুদা এখানে নেই। ওদের মধ্যে থেকে একজন অলোককে জিজ্ঞেস করলো, अरे क्या हंगामा हो रहा है आलोक बाबू? हम लोग सो नहीं पा रहे हैं। আপনি কে? हम नंदलाल सिंह। সে তো বুঝলাম, কিন্তু দোতলার ঘরে আপনি কি করছেন? अरे अरे हम खरीदे हैं। आलोक बाबू और विश्वनाथ बाबू अपना अपना हिस्सा मुझे बेच दिया है थोड़ा दिन पहले। তার মানে এই ঘরগুলোর মালিক আমরা, আপনি কিনে নিয়েছেন মানে? अरे अरे भैया आप आलोक बाबू से पूछ लीजिए ना, अग्रीमेंट है हमारे पास, देख लीजिए। বাড়ি বিক্রির দলিল আনতে ঘরে ঢুকলো নন্দলাল, আর সমরনাথ কলার চেপে ধরল ছোট ভাইয়ের। অলোকনাথ তখন দৃশ্যতই কোণঠাসা, মুখে টু শব্দটি নেই। মমতাও নিশ্চুপ, নতমস্তক। ঠিক করে বল আমাদের অলোক, আমার মাথা গরম করাস না। আমাদের না জানিয়ে আমাদের ভাগের অংশ তোরা বিক্রি করলি কেন? অমরনাথ নিরস্ত করল সমরনাথকে। সে বলল, শোন, আগে চল বারাসাত যাই, চল। ধাবুটাকে দরকার। এই ষড়যন্ত্রে ওর কতটা হাত আছে বা আদৌ আছে কিনা সেটা জানা দরকার। ওকে নিয়ে ফিরে এসে তারপর বাকি বোঝাপড়া করছি। বাড়ি থেকে বেরিয়ে অমরনাথ, সমরনাথ আর অভিজিৎ ট্যাক্সিতে চাপল। এবার গন্তব্য বারাসাত। 4:30 নাগাদ ওরা আবার ফিরে এলো বিডন স্ট্রিটে। অলোক যে ঠিকানা বলেছিল সেখানে অন্য পরিবার বাস করে। বিশ্বনাথের কোনো খোঁজ পাওয়া গেল না। ওদের আশঙ্কাই সত্যি হয়েছে, ডাহা মিথ্যে বলেছে অলোক। বিশ্বনাথ ওরফে ধাবু হয়তো অন্য কোথাও আছে, সে জানেও না বাড়ি বিক্রি হয়ে গেছে। ধৈর্যের বাঁধ ভেঙে গেল দুই দাদার। চড়থাপ্পড়ের অকৃপণ বৃষ্টিপাত হলো অলোকের ওপর। ধাবু মিথ্যে বলেছে? আমরা কি ধাবুকে চিনি না? নিচতলার ভাড়াটিয়ারা, ওপরতলার নন্দলালের পরিবারের লোকজনরাও চেপে ধরল অলোককে। বল 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 কোথায়? বল বল। আরে বিশ্বনাথ, ইটিএম মেরে ফেলবো না হলে তোকে। এই, বল। আরে আমি তো বললাম, ধাবুদা আমাকে বললো বারাসাত যাচ্ছে। আমি সত্যি জানি না। তাহলে দাদা আমাকেও ভুল বলেছে, বিশ্বাস করবে। আরে তাহলে কি আমি মিথ্যে বলছি? সে তুই বলতে পারিস, ওটা তোর স্বভাবে আছে। আরে ধাবুকে তুই মেরে দিসনি তো? খুনের কথা শুনে অলোক না চমকালেও মুহূর্তের জন্য মমতার সারা মুখে একটা বিভীষিকা নেমে এলো। অলোক পুলিশের কনস্টেবল, খুন, গুম, হত্যা এসব রোজ তাকে শুনতে হয়। কিন্তু মমতা তো সাধারণ ঘরের মেয়ে। মমতার ওই ফ্যাকাশে মুখটা অমরনাথের নজর এড়ালো না। এ তুমি কি বলছো দাদা? ধাবুদাকে আমি খুন করে ফেলেছি? আমি? একটা লোক তো এভাবে হাওয়া হয়ে যেতে পারে না অলোক, তাই না? তোরা একসঙ্গে থাকতি, দুম করে একদিন ধাবু বারাসাত চলে গেল, আমাদেরকে জানালো না পর্যন্ত। তুইও এই 2 মাসে একবারও সময় পেলি না। আমাদের কি এতটাই নির্বোধ মনে করিস তুই? বল বল বল, এক্ষুনি বল বল বল, এক্ষুনি বল, এক্ষুনি বল বল বল, এক্ষুনি বল। মারধর, চিৎকার, চেঁচামেচি কোনোভাবেই অলোককে টলানো গেল না। শেষে না পেরে পুলিশকে ফোন করলো অমরনাথ। বড়তলা থানায় ফোনটা বাজলো কাক ভরে 4:45 নাগাদ। হ্যালো, বড়তলা থানা। হ্যালো হ্যালো, আমার ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না 2 মাস ধরে। আপনি কে বলছেন? আমি অমরনাথ দত্ত, 2C বিডন স্ট্রিট। সম্ভবত ওকে খুন করে ফেলা হয়েছে, কিছুতেই স্বীকার করানো যাচ্ছে না। আপনারা একটু আসুন। खून? ফোন নামিয়ে রাখলেন দায়িত্বরত অফিসার।
সবে মর্নিং শিফট শুরু করেছেন তিনি। একজন সাব ইন্সপেক্টর জিজ্ঞেস করলেন, আরে কি হলো স্যার? কি আর হবে, ডিউটি জয়েন করতে না করতেই ফোন, আর প্রথম ফোনটাতেই খুনের খবর। সাধে কি আর বলে মর্নিং শোজ দ্য ডে। এই গাড়ি বের কর, বিডেন স্ট্রিট যেতে হবে। বটতলা থানা থেকে 2/C বিডন স্ট্রিটের দূরত্ব 1 কিলোমিটারের মতো। পুলিশের জিপ যখন থামল 2/C বিডন স্ট্রিটের সামনে, অত ভোরেও অন্তত 20-30 লোক জড়ো হয়ে গেছে। চিৎকার চেঁচামেচিতে বোঝা দায় ঠিক কি ঘটেছে। পুলিশের আবির্ভাবে সমবেত কোলাহল নিমেষে আরো বেড়ে গেল। এমনিতেই জনবসতিপূর্ণ এলাকা, কৌতূহলী মানুষের ভিড় জমাট বাঁধছে দ্রুত। পুলিশের সামনে অবশ্য অলোকনাথের কথাগুলো ধোপে টিকল না। সে নিজেও পুলিশের লোক। এসব ছলচাতুরি এতদিন টেবিলের ওপাশে বসে দেখেছে সে। অমরনাথ রাগে অলোকের গলা চেপে ধরল। বল বল, না হলে তোকে এখনই মেরে ফেলবো। বল, এক্ষুনি বল। বল অমরবাবু ছাড়ুন, অমরবাবু ছেড়ে দিন, ছেড়ে দিন বলছি। অমরবাবু এক্ষুনি বল। বল, আমি দাউদা খুন করেছি। আমি খুন করেছি দাউদাকে। আচমকা যেন ধস নামল 2/C বিডন স্ট্রিটের 3তলা বাড়িটায়। অমরনাথের হাত পা ঠান্ডা হয়ে গেল, স্তব্ধ হয়ে গেল তার গলা। কয়েক সেকেন্ড নীরব দাঁড়িয়ে থেকে হাউ হাউ করে কেঁদে ফেলল সমরনাথ। দ্রুত পায়ে ছুটে গিয়ে অভিজিৎ জড়িয়ে ধরল ক্রন্দনরত কাকাকে। বটতলা থানার বড়বাবুকে উদ্দেশ্য করে অমর বলল, ওর দাদাকেও মেরে ফেলেছে স্যার, নিজের হাতে জাল দলিল বানিয়ে বাড়ি বিক্রি করেছে। কুলাঙ্গার একটা। হাসি দিন স্যার, হাসি দিন। বাড়ির বাইরে ভিড় বাড়ছে হু হু করে। অলোকনাথ অপরাধ স্বীকার করেছে, এ খবর পৌঁছে গেছে ভিড়ের কানে। কেউ কেউ বলছে, ওকে আমাদের হাতে ছেড়ে দিন স্যার। কে বলবে বাচ্চা কাচ্চা নিয়ে থাকে? স্যার, ওকে আমাদের হাতে দিয়ে দিন। অফিসার ওয়্যারলেস সেট হাতে নিয়ে বার্তা পাঠালেন থানা। থানা থেকে ফোন করা হলো লালবাজারে। হ্যালো, লালবাজার থেকে বলছি। স্যার, বিডেন স্ট্রিটে মার্ডার নিয়ে বড় ঝামেলা হচ্ছে। লোক জমে যাচ্ছে এখানে চারপাশে। ক্রাউড হ্যান্ডেল করা যাচ্ছে না স্যার। রিইনফোর্সমেন্ট পাঠান যথাসম্ভব তাড়াতাড়ি। হ্যাঁ, আর বড় কর্তাদের জানান। থানা জানালো ওসিকে, লালবাজার জানালো ডিসি নর্থ আর ডিসি ডিডিকে। ওসি সাত তাড়াতাড়ি ছুটলেন হোমিসাইড শাখার অফিসাররা। আশপাশের থানাগুলো থেকে বাড়তি ফোর্স রওনা দিল বিডন স্ট্রিটের উদ্দেশ্যে। কন্ট্রোল রুম ঘটনাস্থলের অফিসারদের জানিয়ে দিল, ডিসি নর্থ এন্ড ডিসি ডিডি অন দ্য ওয়ে। সিচুয়েশন রিপোর্ট এভরি 5 মিনিটস প্লিজ। বিশ্বনাথ দত্ত হত্যা মামলা, বটতলা থানা, কেস নম্বর 62/94, তারিখ 6/3/94। ভারতীয় দণ্ডবিধির 120B/302/201 ধারায় অপরাধমূলক ষড়যন্ত্র, খুন এবং প্রমাণ লোপাট। কি হয়েছে? কি হ্যাঁ কি হয়েছে বলুন তো? কি ব্যাপারটা কি হয়েছে? আরে ওই ভাই নাকি আরেক ভাইকে মেরে দিয়েছে। কি ভাই এক ভাইকে মেরে দিয়েছে? আমরা এসব কিছু মানবো না। বিডন স্ট্রিটের ভিড় দেখে অফিসাররা বুঝলেন এভাবে কাজের কাজ কিছু হবে না। একান্তে জিজ্ঞাসাবাদ দরকার। উন্মত্ত জনতার ভিড় ঠেলে অলোকনাথকে কোনো মতে নিয়ে যাওয়া হলো বটতলা থানায়।
হোমিসাইড বিভাগের তরুণ অফিসার অতনু বন্দ্যোপাধ্যায় জেরা শুরু করলেন। দেখুন, পুরোটা খুলে বলুন। আপনি কলকাতা পুলিশের কর্মী, তাই পুলিশের কায়দা কানুন আপনি সবটাই জানেন। আর সত্যিটা তাড়াতাড়ি বললে ভালো। যত দেরি করবেন তত বেশি ক্ষতি। এটা নিশ্চয়ই আপনাকে বলে দিতে হবে না। অলোকনাথ একটু আগেই তার দাদাদের হাতে বিস্তর মারধর খেয়েছে। ঠোঁট ফুলে গিয়েছে, চুল উস্কো খুস্কো, হাঁপাচ্ছে। একবার ঢোক গিলে সে বলতে শুরু করল, বলছি স্যার, কনস্টেবলের এই সামান্য বেতনে আমার চলছিল না স্যার। স্ত্রী এবং 3 সন্তানের সংসার সামলাতে হিমশিম খাচ্ছিলাম। আমার একটু রেসের মাঠে যাওয়ার শখ ছিল। সংসার, রেসের মাঠ, অফ ডেতে মদ মাংস। এত দূর বলে আচমকা থমকে গেল অলোকনাথ। ভীরু চোখে তাকালো অতনুর দিকে। অতনু ক্ষুব্ধ কণ্ঠে বললেন, মদ, মাংস আর কি? মেয়ে মানুষ, তাই তো? বলে যান। ঢোক গিলে অলোক আবার বলা শুরু করল, আমি পেরে উঠছিলাম না স্যার, সত্যি পেরে উঠছিলাম না। ধার করতে করতে একসময় অতিষ্ঠ হয়ে উঠলাম পাওনাদারদের অত্যাচারে। অনেক ভেবে এই পাঁক থেকে বেরোনোর একটাই উপায় পেলাম। বাড়ির 2 তলা 3 তলাটা যদি বেচে দেওয়া যায় যথেষ্ট টাকা আসবে। কিন্তু বড়দা, মেজদা আর দিদি কি রাজি হবে? ধাবুদা? ভাবলাম আপাতত ধাবুদাকেই একবার বলে দেখি। গত বছর নভেম্বরের শেষ দিকে বললাম ধাবুদাকে। ধাবুদা পুরো কথাটা হেলায় উড়িয়ে দিল স্যার। না না, বাড়ি বেচার প্রশ্ন আবার কেন আসছে? মানে দিব্যি তো আছি, আবার বাড়ি বেচা কি দরকার? ধাবুদা দিব্যি থাকতে পারে, আমি তো পারছিলাম না। এত দূর বলে হাউ হাউ করে কেঁদে ফেলল অলোকনাথ। কাঁদতে কাঁদতে আপন মনেই সে বলল, হঠাৎ কি চাপলো মাথায়, কি চাপলো, আমি কি করলাম। আমায় ক্ষমা করে দিন স্যার। এসব কুমিরের কান্না অনেক দেখেছেন গোয়েন্দারা, তারা সামান্যতম নরম হলেন না। অতনু জিজ্ঞেস করলেন, আপনি তো পুলিশ, জানেন নিশ্চয়ই যে এই কান্নাকাটিতে কিচ্ছু হবে না। তারপর কি হলো সেটা বলুন। আমার ভাইরা ভাই শিবশঙ্কর, ওর সঙ্গে প্ল্যান করলাম। আমার স্ত্রী মমতাও ছিল স্যার। শিবশঙ্করের ভগ্নিপতি মৃণাল দত্ত, বাড়ি নিমতায়, পেশায় ব্যাংক কর্মী। টাকার লোভে সেও এলো। এরপর ব্রোকারদের সঙ্গে যোগাযোগ করলাম, খদ্দেরও পেয়ে গেলাম কয়েকজন। আমি আর মমতা মিলে বোঝালাম মৃণালকে ধাবুদার নামে সই করতে হবে বেচা কেনার দলিলে, বিশ্বনাথ দত্ত সেজে। প্রথমে রাজি হচ্ছিল না, কিছু টাকা দিলাম, ব্যাস। মৃণাল সামান্য চাকরি করত, কত টাকাই বা পেত, রাজি হয়ে গেল। তারপর নন্দলাল সিং নামে এক অবাঙালি খদ্দেরের সঙ্গে চুক্তি ফাইনাল হলো। বাড়ি দেখতে এলেন নন্দলাল। ধাবুদা যখন অফিসে তখন দেখালাম। মৃণালকে পরিচয় দিলাম বিশ্বনাথ দত্ত হিসেবে, আর মমতাকে নিজের দিদি অনুরাধা হিসেবে। 2 তলা আর 3 তলার ঘরগুলো বেচার এগ্রিমেন্ট হলো শৈশাবুদ জানুয়ারির মাঝামাঝি। মৃণাল মমতা সই করল বিশ্বনাথ অনুরাধা হিসেবে। অ্যাডভান্স হিসেবে 60,000 মতো পেলাম। 60।
নন্দলালদের তাড়া ছিল, খালি তাগাদা দিচ্ছিল কবে পজিশন পাবো, কবে পজিশন পাবো। দখল পাওয়ার এবং রেজিস্ট্রেশনের পর বাকি লাখ দুয়েক দেওয়ার কথা হয়েছিল। ধাবুদা থাকলে কি করে পজিশন দেব? অ্যাডভান্স নিয়ে ফেলেছি। বাগুইয়াটির অশ্বিনীনগরে ফ্ল্যাট ভাড়াও হয়ে গেছে, যেখানে উঠে যাব ঠিক করেছিলাম বাড়ি বিক্রির পর। আরে থামলেন কেন, বলে যান। ধাবুদাকে মেরে ফেলা ছাড়া তো আর উপায় ছিল না স্যার। কি উপায় করলেন? 22শে জানুয়ারি রাতে ধাবুদা 10:30 নাগাদ বাড়ি ফিরল। বললাম বাড়িতে মিস্ত্রি লেগেছে, আমাদের বারান্দায় শুয়ে পড়ো। সরল মানুষ ছিল, বিশ্বাস করল। রাত 12:30 নাগাদ আমি শিবশঙ্কর মৃণাল মিলে কম্বল চাপা দিয়ে মেরে ফেললাম। পরের দিন বিকেলেই পজিশন দিলাম নন্দলালকে। ওরা চলে এলো, দখল নিল ঘরগুলোর। আমি বললাম আমার ঘরটা কয়েকদিন পরেই ছেড়ে দেব, জিনিসপত্র শিফট করতে একটু সময় দরকার। নন্দলাল রাজি হলো। বডি কোথায়? পুঁতে দিয়েছি স্যার, পুঁতে দিয়েছি। সেটা তো বুঝলাম, কিন্তু পুঁতেছেন কোথায়? অলোক নিরুত্তর। কলার ধরে ঝাঁকুনি দিতে অস্ফুটে কথা বেরোল। নিমতলা ঘাটের কাছে। জায়গাটা দেখাতে পারবেন? হ্যাঁ স্যার। চেয়ার ছেড়ে লাফিয়ে উঠলেন অতনু। তরুণ চোখ জোড়া ধক করে উঠল। একজন কনস্টেবলকে ডেকে বললেন, সমীর, গাড়ি বের করো, কুইক। তারপর অলোকের দিকে তাকিয়ে বললেন, আরে কে হাত করা পড়াও। অলোকবাবু চলুন, কোন ঘাটে বডি বেঁধেছেন দেখিয়ে দেবেন। নক্ষত্র বেগে গাড়ি ছুটল নিমতলা। ঘাটের রাস্তায় যাবার আগে একটা ঝোপ জঙ্গল ঘেরা বাড়ি দেখিয়ে গাড়ি থামাতে বলল অলোক। কাঁপা কণ্ঠে বলল, থামান থামান, এখানে। ওই বাড়ির পেছনের বাগানে। যদিও অতনু গাড়ি থেকে নামার প্রায় সঙ্গে সঙ্গে অলোক আবার বলল, না না, এখানে না, ঘাটের আরো কাছে। 2 মিনিট গাড়ি চলার পর অলোক আবার গাড়ি থামাতে বলল। এবার একটা ভাঙাচোরা দোকান দেখিয়ে বলল, থামান, এই দোকানের নিচে। এবার গাড়ি থেকে না নেমে অতনু জিজ্ঞেস করলেন, ঠিক তো? কি একটু যেন ভাবলো অলোক, তারপর বলল, না এখানে না, এখানে না, আরো বাগবাজারের দিকে আরেকটু। অপরাধীর এহেন অকাল স্মৃতিভ্রংশের সঙ্গে গোয়েন্দারা পরিচিত। বুঝলেন সহজে কবুল করবে না অলোকনাথ। সঙ্গে থাকা অফিসার বললেন, স্যার, একে লালবাজারে নিয়ে যাওয়া দরকার। কয়েক ঘা লাঠি পড়লে সব বেরিয়ে আসবে। হ্যাঁ, সে তো নিয়ে যাবই। আমার মনে হয় অলোকনাথ আর বিশ্বনাথের ঘরগুলো সার্চ করা প্রয়োজন। সকালে তাড়াহুড়োয় আর হট্টগোলে করা যায়নি। আগে চলো ঘরগুলো তল্লাশি করে সিজার লিস্ট তৈরি করি, তারপর সোজা লালবাজার। অনেক সময় আছে, কতক্ষণ আর চেপে রাখবে ও সত্যিটা? ফের পুলিশের গাড়ি ছুটল বিডন স্ট্রিট। ডিটেকটিভ ডিপার্টমেন্টের অফিসাররা ততক্ষণে দখল নিয়ে ফেলেছেন বাড়িটার। শুরু হলো খানা তল্লাশি। বারান্দার এবং বাড়ির বাকি অংশের স্কেচ ম্যাপ তৈরির কাজ চলছে পুরোদমে। নিমতার বাসস্থানের খোঁজে টিম বেরিয়ে গিয়েছে।
কাদের কাদের জেরা করা আশু প্রয়োজন তৈরি হচ্ছে তালিকা। তদারকিতে ডিসিডিডি স্বয়ং, সহায়তায় ডিসি নর্থ। তন্ন তন্ন করে প্রতিটি ঘর খুঁজে যখন প্রস্তুতি চলছে সিজার লিস্টের, ফরেন্সিক বিশেষজ্ঞরা খুঁজছেন বারান্দায় হাত বা পায়ের ছাপের নমুনা। 28 বছরের তরুণ অফিসার অতনুও ঘুরে দেখছিলেন এ ঘর ও ঘর। হঠাৎ চোখ আটকে গেল নন্দলালের ঘরের দেওয়ালে। ঠাকুরের বেদি যেমন আছে এ বাড়ির অধিকাংশ ঘরে। আপন মনে বিড়বিড় করে তিনি বলেন, এটা রং একটু অন্যরকম লাগছে না? একটু কাঁচা মনে হচ্ছে না চোখের দেখায়? মানে বাকি দেওয়ালের রঙের সঙ্গে এটার একটু তফাৎ আছে যেন। ঘরের সমস্ত অংশ সাদা, এই বেদিটা একটু ক্রিম রঙা, সামান্য লালচেও না। হ্যাঁ। হঠাৎ বিদ্যুৎ ঝলক খেলে গেল অতনুর মাথায়। ডিসিডিডি আর ডিসি নর্থকে সম্বোধন করে বললেন, স্যার একবার এদিকে আসবেন। তড়িঘড়ি এগিয়ে এলেন ডিসিডিডি সহ বাকিরা। হ্যাঁ অতনু বলো। স্যার বেদির রংটা দেখুন, একটু আলাদা লাগছে না বাকি ঘরের চেয়ে? আরে তাই তো, রং সামান্য আলাদা আর কাঁচাও। অলোকনাথকে নিয়ে আসা হলো বেদির সামনে। এখানে কি করেছেন? স্যার ভেঙে গেছিল স্যার, সারানো হয়েছে। তাই দেখে তো মনে হচ্ছে কোনো ভালো মিস্ত্রির কাজ নয়। আর তাছাড়া বাড়ির চারিদিকটা ভাঙা, সেই সব কিছু ছেড়ে দিয়ে আপনি শুধু বেদিটাই সারালেন? হ্যাঁ অলোকবাবু, সত্যিটা বলুন, কি করেছেন বলুন। কানে কথা যাচ্ছে না? বলুন বলুন। ওখানেই ধাবুদাকে পুঁতে দিয়েছিলাম স্যার, ওখানেই। মিনিট দুয়েকের ধমক ধামক এবং মৃদু চড়চাপড়ের পর ভেঙে পড়ল দত্তবাড়ির কনিষ্ঠ পুত্র। নিজেদেরই বাড়ির দেওয়ালে দাদাকে খুন করে পুঁতে দিয়ে বাড়ি বিক্রি, পথের কাঁটাকে সরিয়ে দেওয়া, এমন নৃশংসতায় বাকরুদ্ধ হয়ে পড়লেন অভিজ্ঞ অফিসাররাও। সংবিত ফিরে পেতে সময় লাগলো কিছু। মিস্ত্রি ডাকা হল। বেদিতে কোদালের প্রথম কোপ পড়ার কিছু পরেই দুর্গন্ধ দখল নিল ঘরের। উদ্ধার হল বিশ্বনাথ ওরফে ধাবুর দেহ। মৃত্যুর 1.5 মাস পর। ঘাড়ে, গলায়, বুকে সামান্য মাংস লেগে রয়েছে। শরীরের অবশিষ্ট প্রায় কঙ্কালে পর্যবসিত। আবার জেরা শুরু হলো অলোকনাথের। এবার জেরায় প্রকাশ্যে এলো কখন কিভাবে মৃত্যু এসেছিল 43 বছরের বিশ্বনাথ ওরফে ধাবুর। 22 জানুয়ারি 1994, 2/C বিডন স্ট্রিট। রাত 10:30 নাগাদ বাড়ি ফিরল বিশ্বনাথ। অফিসের পর ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ব্যাংকের একটি বিচিত্রা অনুষ্ঠান দেখে বড্ড ক্লান্ত লাগছে আজ। সিঁড়ি দিয়ে উঠতে যাবে এমন সময় অলোকের সঙ্গে দেখা। এই দাদা, আজ তুই আমাদের ঘরের লাগোয়া বারান্দাটায় শুয়ে পড়বি? কেন রে অলোক? না, ঘরগুলোর যে অবস্থা, মিস্ত্রি লাগিয়েছি একটু চুনকামের জন্য। তাড়াহুড়োয় বলা হয়নি আগে। আজ 3 তলাটা ধরেছে, কাল পরশু 2 তলাটা করবে। বিশ্বনাথ দেখতেও পেল কয়েকটি সিমেন্টের বস্তা 2 তলা থেকে 3 তলায় ওঠার সিঁড়ির মুখে। সরল বিশ্বনাথ আর দ্বিরুক্তি করল না। খাওয়া দাওয়া সেরে 2 তলায় ভাইয়ের ঘরের লাগোয়া বারান্দায় পাতা বিছানায় শুতে এক রাশ ঘুম নেমে এলো বিশ্বনাথের চোখে।
সাধারণত অচেনা বিছানায় ওর সহজে ঘুম আসে না, কিন্তু আজও দারুণ ক্লান্ত। বড্ড কাজের চাপ গেছে অফিসে। বালিশে মাথা ঠেকানোর 5 মিনিটের মধ্যেই গাঢ় ঘুমে তলিয়ে গেল বিশ্বনাথ। মৃণাল পূর্ব পরিকল্পনা মাফিক 9:30টার মধ্যেই এসে গিয়েছিল। অপেক্ষা করছিল অলোকনাথের ঘরে, যেখানে তখন শিবশঙ্করও উপস্থিত। 11টার মধ্যে ঘুমিয়ে পড়ল অলোকের পুত্রকন্যারা। ঘড়ির কাঁটা যখন 12:30 পেরোল, অলোক ঘর থেকে বেরোল বিশ্বনাথকে দেখতে। ফিরল মিনিট 5 মধ্যেই। দাদা ঘুমিয়ে পড়েছে। মমতা, কম্বলটা দাও। কাঁপা হাতে কম্বলটা এগিয়ে দিল মমতা। কাজটা না করলে হতো না? অলোক মুহূর্তের জন্য থমকে গেল মমতার কথা শুনে। সে বলল, এখন এসব কি বলছো তুমি? দাদাকে না সরালে নন্দলাল আমাদের জ্যান্ত খেয়ে ফেলবে। আমার কেমন ভয় করছে গো, জানাজানি হলে। ভয় পেও না, আমি এতদিন কি শুধু শুধু পুলিশে চাকরি করেছি? যা প্ল্যান করেছি, পুলিশ কোনোদিন ডেড বডি খুঁজেই পাবে না। আর ডেড বডি না পেলে কোনোভাবেই আমাদের গ্রেপ্তার করতে পারবে না, বুঝেছ? কিন্তু মান সম্মান, দাদারা একদিন ঠিক জানতে পারবেন ধাবুদা নিরুদ্দেশ। তখন কি হবে? আমাদেরকেই তো সন্দেহ করবে। টাকা থাকলে না মান সম্মান কিনে নেওয়া যায় মমতা। চারপাশে দেখতে পাও না, কেবল টাকার জোরে কত বড় বড় চোর ক্রিমিনাল সাধু হয়ে যাচ্ছে। আমরাও পারবো, কম্বলটা দাও। মমতা আর কিছু না বলে কম্বলটা এগিয়ে দিল স্বামীর দিকে। শিবশঙ্কর, মৃণাল আর অলোক বারান্দায় এলো, যেখানে বিশ্বনাথ তখন গভীর ঘুমে মগ্ন। শিবশঙ্কর বিশ্বনাথের 2 পা চেপে ধরল, মৃণাল তার হাত দুটো। অলোক কম্বল চাপা দিল দাদার মুখে। সর্বশক্তি প্রয়োগ করে চেপে ধরে থাকলো প্রায় মিনিট 7। ঘুমের মধ্যেই ধাবুর মনে হলো একটা দম বন্ধ করা পর্বত শ্রেণী যেন দ্রুতই চেপে বসছে ওর শরীরের উপরে। নিঃশ্বাস আটকে যাচ্ছে। ঘুম ভেঙে গেল। চোখ খুলতে গিয়েও পারল না। হাত পা নাড়াতে গিয়ে বুঝল একটা কালো দানব যেন অন্ধকারের চাদর মুড়ে ওর উপর চেপে বসেছে। এ কেমন দুঃস্বপ্ন, যার থেকে রেহাই নেই। পরক্ষণেই ধাবু বুঝল এ দুঃস্বপ্ন নয়, না, এ কোনো পর্বত নয়। ওর মুখের ওপর কেউ কম্বল চাপা দিয়েছে। হাত পাগুলো ধরে রেখেছে আরো 4টে হাত। চিৎকার করতে গিয়েও পারল না বিশ্বনাথ। কয়েকবার মাথা ঝাঁকিয়ে দেহের সমস্ত শক্তি দিয়ে হাত পা বাঁধন মুক্ত করতে চাইল সে। তারপর ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ল। মৃত্যু নেমে এলো বিশ্বনাথের চেতনায়। হিম নিস্তব্ধ কুটিল মৃত্যু। হাত পায়ের নিষ্ফল ছটফটানি থেমে এলো বিশ্বনাথের। কম্বলটা মুখ থেকে তুলে নাকের কাছে হাত নিয়ে গিয়ে পরীক্ষা করল অলোকনাথ। চোখের পাতা টেনে দেখল, তারপর হাঁপাতে হাঁপাতে বলল, না, নিঃশ্বাস পড়ছে না আর, কাজ হয়ে গেছে। চলো বডিটাকে তোলা যাক। মৃণাল, মমতাকে ডেকে আন, যা। বাকি কাজটুকুও নিখুঁত হাতে সম্পূর্ণ করল 4 জন। অলোক, মমতা, মৃণাল, শিবশঙ্কর।
মিস্ত্রিদের দিয়ে কিছুদিন আগেই অলোক দোতলার একটি ঘরে নতুন করে ভিত করিয়ে রেখেছিল ঠাকুরের বেদির। যেমন বেদি দেওয়ালের সঙ্গে ছিল বিডন স্ট্রিটের বাড়ির অধিকাংশ ঘরেই। মজুদ ছিল পর্যাপ্ত সিমেন্ট বালিও। বিশ্বনাথের প্রাণহীন দেহটাকে বেদির মধ্যে পা মুড়িয়ে ঢুকিয়ে দিল ওরা। তারপর গাঁথুনি তুলে দিল। ততক্ষণে ভোর হব হব করছে। শীতের দীর্ঘ ঘুম পেরিয়ে আস্তে আস্তে জেগে উঠছে কল্লোলিনী তিলোত্তমা। সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে মৃণাল ফিরে গেল নিমতার বাড়িতে। শিবশঙ্কর রোজকার মতো শুয়ে পড়ল বারান্দায়, যেখানে ঘণ্টাখানেক আগেই ঘুমোচ্ছিল বিশ্বনাথ। পাশের ঘরের দেওয়ালে দাদার মৃতদেহ গেঁথে দেওয়ার পর অলোক মমতাও শুয়ে পড়ল নিজেদের ঘরে, যেন কিছুই ঘটেনি। ঘুমোনোর আগে মমতার ফোঁপানি কানে এলো অলোকের। স্বামীর বুকে মুখ গুঁজে মমতা বলল, যদি ধরা পড়ে যায়। আরে পড়বে না, পড়বে না, আমি তো আছি, ভয় পেও না। কোনোদিন যদি পুলিশ কিছু জিজ্ঞেস করে বলবে জানি না। কেঁদো না, কেঁদো না, আমার কথাটা শোনো। বলবে ধাবুদা অনেকদিন হলো বারাসাত চলে গেছে, বুঝেছো? কিন্তু বারাসাত গিয়ে যদি পুলিশ ধাবুদাকে না পায়, তাতে আমাদের কি? দলিলে ধাবুদার সই আছে। আমরা বলবো বাড়ি বিক্রি করে ধাবুদা চলে গেছে। অনুদিরও তো সই আছে। ধরা পড়ে যাব তো। পড়বো না মমতা, ব্যাপারটা অতদূর যাবেই না, কিচ্ছু হবে না। তুমি ঘুমো, এসো। বেদি ভেঙে পুলিশ মৃতদেহ আবিষ্কার করার দিনই গ্রেপ্তার করা হল মমতা আর শিবশঙ্করকে। মৃণাল ধরা পড়ল পরের দিন নিমতার বাড়ি থেকে। তদন্তের দায়িত্ব দেওয়া হল অতনু বন্দ্যোপাধ্যায়ের উপর। পুলিশ কর্মী নিজের দাদাকে হত্যা করে পুঁতে রেখেছিলেন বাড়ির দেওয়ালে। অশ্রুতপূর্ব এই ঘটনায় শহর জুড়ে তুমুল চাঞ্চল্যের সৃষ্টি হওয়া স্বাভাবিক ছিল। যেমন স্বাভাবিক ছিল দ্রুত চার্জশিট পেশ করে শাস্তি বিধানের চাপ। অলোকনাথ যে প্রকৃতির মানুষ, পুলিশকে দেওয়া বয়ান সম্পূর্ণ অস্বীকার করবে আদালতে, অনায়াসে অনুমান করা যায়। তাই পারিপার্শ্বিক প্রমাণের ভিত্তিতেই দোষী সাব্যস্ত করতে হবে অভিযুক্তদের। সেটা স্পষ্ট ছিল গোড়াতেই। দৌড় শুরু করলেন অতনু। প্রমাণ একত্রিত করার জরুরি কাজটি সম্পন্ন করলেন নিখাদ নিষ্ঠায়। গ্রেপ্তার হওয়ার পরের দিনই মমতাকে জেরা করল পুলিশ। মমতা অলোকের মতো অত সাহসী নয়। সে স্বামীকে সঙ্গ দিয়েছিল এ কথা সত্যি, কিন্তু পুলিশকে দেওয়া অলোকের স্বীকারোক্তি শুনে ওর সমস্ত প্রতিরোধ ভেঙে গেছে। অলোক পুলিশকে জানিয়েছে তার অন্য নারী সঙ্গ আছে। রেসের মাঠ, মদ, এতদূর পর্যন্ত মমতা মেনে নিয়েছিল নির্বিবাদে, কিন্তু অন্য মেয়ে। কথাগুলো কানে যাওয়ার পর থেকে ঘৃণার আগুন জ্বলছে মমতার সারা শরীরে। মমতার দিকে এক গ্লাস জল এগিয়ে দিয়ে অতনু জিজ্ঞেস করলেন, এনিন জল খান। আচ্ছা, খুনের আইডিয়াটা কার ছিল? মমতা নির্বিকার ভঙ্গিতে বলল, আমার স্বামীর। আপনার সায় ছিল? আমি সংসার চালাতে হিমশিম খাচ্ছিলাম। মাসের শুরুতে যে টাকা আমার স্বামী আমাকে দিত, তাতে 15 দিনও চলতো না। তখন তো আর জানতাম না অন্য মেয়ে ছেলের পেছনেও টাকা ওড়ায়। আমি বারণ করেছিলাম যাতে খুনটাও না করে, শুনল না। হ্যাঁ, জমির দলিলে আমি জাল সই করেছি। কি করব? চোখের সামনে 3টে সন্তান খিদে কাতরাচ্ছে, পুজোয় 2টো নতুন জামা কিনে দিতে পারছি না ওদের। জন্ম থেকে শুনেছি বাপ আর স্বামীর অবাধ্য হতে নেই। এই তো শিখেছি সমাজ থেকে, পতি পরমেশ্বর।
সে যদি নরকেও নিয়ে যায়, স্ত্রীকে যেতে হবে। এই তো যাচ্ছি। কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়ল মমতা। অতনু জিজ্ঞেস করলেন, আচ্ছা, বিশ্বনাথ দত্তের জিনিসপত্র কোথায়? বাগুইহাটিতে একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছি আমরা, সেখানেই রয়েছে সব। ওখানে যান, পেয়ে যাবেন। আচ্ছা, বডি চাপা দেওয়ার সিমেন্ট বালি কোথা থেকে কিনেছিল অলোক? কেশবচন্দ্র স্ট্রিটে ওর এক চেনা দোকান আছে, সৌমিত্র নায়ক, ওর দোকান থেকে। মমতার দেওয়া তথ্য অনুসরণ করে বাগুইয়াটির অশ্বিনীনগরে পৌঁছল কলকাতা পুলিশ। সেখানে অলোকনাথের ভাড়া করা ফ্ল্যাট থেকে উদ্ধার হল বিশ্বনাথের 3টি ট্রাঙ্ক, যাতে ছিল পোশাক আশাক, প্রচুর পুরনো মুদ্রা আর গানের রেকর্ড ক্যাসেট। বাড়ি বিক্রির দলিলে সই করেছিল অলোক, মৃণাল, মমতা। এদের হস্তাক্ষরের নমুনা সংগ্রহ করে পাঠানো হলো ফরেনসিক পরীক্ষায়। প্রত্যাশিতভাবেই হুবহু মিলে গেল। তদন্ত এগিয়ে চলল ছিপছিপে নদীর মতো। শুরুর দিকের অনেকগুলো বাঁধা এতদিনে পেরোনো গেছে। বেশ কিছু এভিডেন্স হাতে এসেছে অতনু। পুলিশ ট্রেনিং স্কুলের অস্ত্রাগারে কর্মরত ছিল অলোকনাথ। অতনু টেলিফোন করলেন সেখানে। দায়িত্বরত অফিসারকে বললেন, হ্যালো, নমস্কার, আমি হোমিসাইড ডিপার্টমেন্ট থেকে অতনু বন্দ্যোপাধ্যায় বলছি। শুনুন, অলোকনাথ দত্তর অ্যাটেন্ডেন্সটা আমি জানতে চাই। জানুয়ারির 21 থেকে 23 সে কি এসেছিল কাজে? হ্যাঁ স্যার, 23শে জানুয়ারি ডিউটিতে এসেছিল অলোকনাথ। যদিও কিছুক্ষণ পরেই ওই মেয়ের শরীর খারাপের অজুহাত দেখিয়ে বেরিয়ে যায়। ফের কাজে যোগ দেয় মনে হয় ওই সপ্তাহখানেক পরে। অলরাইট, থ্যাংক ইউ। মনে মনে হিসেব করলেন অতনু। খুনটা হয়েছিল 22-এর রাতে। পরের 7 দিন অলোক ব্যস্ত থেকেছে নন্দলালদের মালিকানা দেওয়ায় এবং অন্য সম্ভাব্য প্রমাণ লোপাটে। আপাতত পারিপার্শ্বিক প্রমাণ হিসেবে গুরুত্বপূর্ণ হল কর্মক্ষেত্রে অলোকের ওই অনুপস্থিতি। সৌমিত্র নায়েককেও সহজে খুঁজে পেল পুলিশ। রাগঢাকহীন বয়ান দিল সৌমিত্র, চিহ্নিত করল ক্রেতা অলোকনাথকে। গ্রেপ্তারের পরদিন জেরার সময় মৃণাল দত্ত অতনুকে বলল, যে পাপ করেছি তার ক্ষমা নেই। অভিনয় করছি না স্যার, সত্যি বলছি। আপনি কি তাহলে আদালতে বিচারপতির কাছে জবানবন্দি দিতে চান, মানে জুডিশিয়াল কনফেশন? হ্যাঁ স্যার, চাই স্যার। তারপর অতনুকে সমস্ত ঘটনা খুলে বলল মৃণাল পুঙ্খানুপুঙ্খভাবে। মৃণালকে জেরা করে লাঞ্চ করতে গেলেন অতনু। যেতে যেতে হঠাৎ তার মনে পড়ল অমরনাথ তার বয়ানে একটা বিজ্ঞাপনের কথা বলেছিল, জমি বিক্রির। ওই উকিলের সঙ্গেও কথা বলা দরকার। অলোক তো ওকেও মিথ্যে বলেছে। অ্যাডভোকেট বিকাশকে নিয়োগ করেছিল নন্দলাল। লাঞ্চ শেষ করে নন্দলালকে ফোন করলেন অতনু। ওর থেকে অ্যাডভোকেট বিকাশ পালের চেম্বারের টেলিফোন নাম্বার নিলেন। তারপর ফোন করলেন বিকাশকে। প্রাথমিক আলাপ সেরে বিকাশ বললেন, বিডেন স্ট্রিটের ওই বাড়িতে কোনো আইনি জটিলতা আছে কিনা তা খতিয়ে দেখতে আমাকে ডেকেছিলেন নন্দলাল। অলোক অবশ্য আগাগোড়া বলে এসেছিল তারা 2 ভাই 1 বোন। কিন্তু পুরসভায় বাড়ির দলিলপত্র ঘেটে আমি তো অন্য তথ্য পেলাম। নথি বলছিল 4 ভাই 1 বোন। এ ব্যাপারে আমি অলোককে জিজ্ঞেসও করেছিলাম বাড়ি রেজিস্ট্রি হওয়ার আগে। বলেছিলাম, আচ্ছা, আপনি বলছেন আপনারা 2 ভাই 1 বোন, পুরসভা বলছে 4 ভাই, কি ব্যাপারটা কি বলুন তো? অলোক উত্তর দিয়েছিল, আর 2 ভাই থাকলে আপনারা দেখতে পেতেন না? পুরসভার লেখায় ভুল আছে, ওটা আমিও দেখেছিলাম। কিন্তু দেখুন, আমার মক্কেলের কোনো অসুবিধে। দেখুন, আপনাদের যদি অসুবিধে থাকে তো এখনই বলে দিন, আমি অন্য খদ্দের দেখব। বিডান স্ট্রিটের ওপর একটা বাড়ির খদ্দেরের অভাব হবে না। আর কোনো কথা না বলে
অলোক কেমন যেন হন হন করে হেঁটে চলে গেল, কিন্তু তবু আমার দুশ্চিন্তা গেল না। আমি নন্দলালকে বললাম, আচ্ছা একটা কাজ করি নন্দলাল বাবু, শুনুন মন দিয়ে। নিউজ পেপারে একটা বিজ্ঞাপন দিয়ে দেখি এই বাড়ির আর কোনো মালিক আছে কিনা। এতদূর বলে থামলেন বিকাশ। অতনু বললেন, লোকটা একটা পয়লা নম্বরের ক্রিমিনাল। আমার কিন্তু শুরু থেকেই সন্দেহ হয়েছিল, পুরো সবাই এরকম একটা ব্লান্ডার করলো আর এত বছরেও কিছু বললো না। বেশ, আপাতত ছাড়ছি, পরে কোনো দরকার হলে আপনাকে যোগাযোগ করব। হ্যাঁ নিশ্চয়ই, রাখছি। একে একে সবার জেরা শেষ করলেন অতনু। অন্যদিকে ময়নাতদন্তের জন্য কঙ্কাল পাঠানো হলো মেডিকেল কলেজে। ময়নাতদন্ত করলেন অধ্যাপক ডক্টর অপূর্ব কুমার নন্দী, কলকাতা মেডিকেল কলেজের ফরেন্সিক অ্যান্ড স্টেট মেডিসিন বিভাগের তৎকালীন প্রধান। দীর্ঘ কর্মজীবনে কয়েক হাজার মৃতদেহের ময়নাতদন্ত করার অভিজ্ঞতা সম্পন্ন ডক্টর নন্দী রিপোর্টে লিখলেন, Death, in my opinion, was caused by compression of neck. For example, throttling antemortem and homicidal in nature. ময়নাতদন্ত থেকে জানা গেল মৃতের বয়স আনুমানিক 43। অমরনাথ সমরনাথ অনুরাধা জানিয়েছিল গজদাঁত ছিল বিশ্বনাথের। সেই গজদাঁতেরও উল্লেখ ছিল রিপোর্টে, যা চিহ্নিতকরণের পক্ষে অন্যতম পারিপার্শ্বিক প্রমাণ হিসেবে গ্রাহ্য হয়েছিল বিচার পর্বে। তবু দেহ পুরোপুরি শনাক্ত করার প্রয়োজন ছিল খুনিকে সর্বোচ্চ শাস্তি দেওয়ার জন্য। কিন্তু কঙ্কালের গায়ে তো আর মাংস জুড়ে দেখা যায় না এটা সত্যি বিশ্বনাথ কিনা। তদন্তকারী অফিসার অতনুকে বুদ্ধিটা দিলেন ডক্টর অপূর্ব কুমার নন্দী। নিভৃতে নিজের চেম্বারে ডেকে বললেন, আপনার সমস্যার সমাধান আমি করে দিতে পারি। কি সমস্যা বলুন তো? যে সমস্যায় আপনি এখন ভুগছেন, কঙ্কালের গায়ে মাংস লাগানোর সমস্যা। আপনি আপনি পারবেন মাংস লাগাতে? না, মাংস লাগাতে পারবো না, তবে একটা উপায় বলে দিতে পারি। 30 বছর আগে 1960 সালে পঞ্চম শুক্লা হত্যা মামলায় কলকাতা পুলিশ কঙ্কালের গায়ে মাংস লাগিয়েছিল। রাইট, ফটোগ্রাফিক সুপারইম্পোজিশন। ইয়েস স্যার। আমার একবারের জন্য বিষয়টা মাথায় আসেনি। থ্যাঙ্কস ডক্টর, থ্যাঙ্কস আ লট। দেহ শনাক্তকরণে তর্কাতীত প্রমাণ মিলল ফটোগ্রাফিক সুপারইম্পোজিশন পদ্ধতিতে। অতনুর আর্জিতে যার সফল প্রয়োগ করলেন কলকাতার সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির তৎকালীন ডেপুটি ডিরেক্টর ডক্টর V.K. কাশ্যপ। কলকাতা পুলিশের ইতিহাসে দ্বিতীয়বার পুলিশ নিঃসন্দেহ হল এই কঙ্কাল বিশ্বনাথ দত্ত ওরফে ধাবু। সম্পত্তির লোভে যাকে খুন করেছে তারই ছোট ভাই কলকাতা পুলিশের কনস্টেবল অলোকনাথ দত্ত। যথা নিয়মে বিশ্বনাথ দত্ত হত্যা মামলা আদালতে উঠল। নিম্ন আদালত মমতা বাদে বাকি 3 জনকে ফাঁসির সাজা শোনাল, আর মমতার যাবজ্জীবন কারাবাস। জেলে যাওয়ার আগে শেষবারের মতো দেখা হলো মমতা আর অলোকের। দুজনের হাতেই হাতকড়া। বিকেল নেমেছে শহরে। মমতাকে দেখে কান্নায় ভেঙে পড়ল অলোক। মমতার চোখ যদিও শুকনো, মরুভূমি। অলোক বলল, সব শেষ হয়ে গেল মমতা। আমরা পারলাম না একটু শান্তিতে থাকতে মমতা। সব শেষ হয়ে গেল। শান্তি? তুমি আমাকে শেষ করে দিয়েছো। অন্য মেয়ের পেছনে টাকা না উড়ালে হয়তো আমরা এমনিই শান্তিতে থাকতাম, ধাবুদাও বেঁচে থাকতো। তুমি ক্ষমা করে দিও মমতা, অসম্ভব। তোমাকে আমি কোনোদিন ক্ষমা করতে পারবো না। তুমি শুধু খুন করনি, আমাকেও ঠকিয়েছো। তোমার ফাঁসি হোক।
কথা শেষ করে আর দাঁড়ালো না মমতা। একাকী নিঃসঙ্গ অলোক মাথা নিচু করে জেলখানায় ঢুকল। হঠাৎ অলোকের মনে হলো ওর সেলের দেওয়ালগুলো যেন জীবন্ত হয়ে উঠেছে। ফিসফিস করে কি যেন বলছে। কান খাড়া করল অলোক। ক্রমশ একটা আবছা ছায়া ভেসে উঠল দেওয়ালের গায়ে। চমকে উঠল অলোক। উন্মাদ হাসি হেসে উঠল ছায়া। কাঁদতে কাঁদতে ছায়া বলল, খুন কেন করতে গেলি অলোক? আমায় বলতে পারতি, আমার তো টাকা পয়সা ছিল, আমি দিয়ে দিতাম তোকে। কেন মারলি আমায় বল? ভয়ে যন্ত্রণায় চিৎকার করে উঠল অলোক। ততক্ষণে ছায়া অদৃশ্য হয়েছে। এবার দেওয়ালে ধীরে ধীরে ফুটে উঠছে একটা ফাঁসির মঞ্চ। ওই যে দুলছে মোম মাখানো ফাঁসির দড়ি। কুৎসিত চেহারার জল্লাদ শক্ত হাতে খামচে ধরেছে অলোকের গলা। কেঁপে উঠল অলোকের সারা শরীর। চিৎকার করে কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে পড়ে গেল খুনি অলোকনাথ। শেষ পর্যন্ত যদিও অলোকনাথের ফাঁসি হয়নি। 2006 সালে সুপ্রিম কোর্ট অলোক বাদে বাকিদের মুক্তি দিয়ে দেয়, আর ফাঁসির বদলে যাবজ্জীবন কারাবাস হয় অলোকের। সানডে সাসপেন্সে শুনছিলেন বিডন স্ট্রিট হত্যা রহস্য।